ভেবে দেখেছেন কি আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটা একসময় একটা আস্ত ঘরের সমান বড় ছিল। আজকের এই আয়োজনে আমরা কম্পিউটার হার্ডওয়্যারের সেই অবিশ্বাস্য ভৌত বিবর্তনের গল্পটাই জানব। চলুন দেখি প্রযুক্তির এই বিস্ময়কর যাত্রা ঠিক কিভাবে শুরু হয়েছিল। সত্যি তো, একটা বিশাল আকার যন্ত্র কিভাবে ছোট হতে হতে একেবারে আমাদের পকেটে জায়গা করে নিল। এই মূল রহস্যটা আসলে আমাদের বলে দেয় প্রযুক্তিগত অগ্রগতি কিভাবে কম্পিউটিংয়ের পুরো কাজের ধরনটাকেই একেবারে গোড়া থেকে পাল্টে দিয়েছে। উদ্ভাবনের এই পেছনের ইতিহাসটা কিন্তু রীতিমতো রোমাঞ্চকর। আমাদের আজকের এই যাত্রায় থাকছে 5টি মূল ধাপ। প্রথমে ভ্যাকিউম টিউব যুগ, এরপর সেমিকন্ডাক্টরের যুগান্তকারী মোড়, ট্রানজিস্টরের উত্থান, ইন্টিগ্রেটেড সার্কিটের আধিপত্য এবং সবশেষে মাইক্রোপ্রসেসর ও ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ধাপগুলোই মূলত কম্পিউটারের 5টি প্রজন্মের গল্প। তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রজন্ম দিয়ে। 1946 থেকে 1959 সাল পর্যন্ত সময়টা ছিল বিশাল আকারের ভ্যাকিউম টিউব কম্পিউটারের যুগ। সেই সময়কার এনিয়াকের মতো অতিকায় কম্পিউটারগুলো পুরোপুরি আদি থার্মায়নিক ভালভ বা ভ্যাকিউম টিউবের ওপর নির্ভরশীল ছিল। ব্যাপারটার কাজ করার ধরন বেশ চমকপ্রদ। উত্তপ্ত ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন ছুটে যায়, অনেকটা জ্বলন্ত লাইট বাল্ব থেকে আলো ছড়ানোর মতো। আর মাঝখানে থাকা কন্ট্রোল গ্রিড এই পুরো প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। এই তাপীয় নিঃসরণ বা থার্মায়নিক এমিশনই ছিল একদম শুরুর দিকের ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। এখন এই টিউবগুলোর কিন্তু বেশ কিছু সুবিধাও ছিল, যেমন উন্নত শব্দের মান এবং ওভারলোড সহ্য করার ক্ষমতা। কিন্তু বড় সমস্যা হল এদের বিশাল কাঁচের কাঠামো আর প্রচুর তাপ উৎপাদন। এগুলো এতই গরম হতো যে রীতিমতো রুম হিটারের মতো কাজ করত, এমনকি মাঝে মধ্যে ঠান্ডা পানি দিয়ে এদের শীতল করতে হতো। আর হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই টিউবগুলোর আলো আর তাপে আকৃষ্ট হয়ে সত্যিকারের পোকা বা বাগ ভেতরে ঢুকে গিয়ে শর্ট সার্কিট ঘটাত। আর ঠিক সেখান থেকেই বিখ্যাত কম্পিউটার বাগ শব্দটার উৎপত্তি। কাঁচের টিউবের এই বিশাল সীমাবদ্ধতাগুলো থেকে বাঁচার একটাই উপায় ছিল কম্পিউটিং জগৎকে পারমাণবিক স্তরে নামিয়ে আনা। আর এভাবেই শুরু হলো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর দিকে মোড় নেওয়ার এক যুগান্তকারী অধ্যায়। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী জিনিসটা আসলে এত স্পেশাল কেন? খুব সহজে বললে, এটা এমন একটা পদার্থ যা নিজেই যেন সিদ্ধান্ত নিতে পারে সে বিদ্যুৎ পরিবহন করবে নাকি আটকে দেবে। এর শক্তির ব্যবধান বা এনার্জি গ্যাপ উচ্চ পরিবাহী এবং সম্পূর্ণ অপরিবাহীর ঠিক মাঝখানে থাকে। আর ঠিক এই অনন্য বৈশিষ্ট্যটাই বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক জাদুকরী সুবিধা এনে দেয়। আর এখানেই আসে ডোপিংয়ের ধারণা। না, খেলার মাঠের কোনো বেআইনি ডোপিং নয়, বরং এটা বিজ্ঞানীদের এক চমৎকার কৌশল। ডোপিং প্রক্রিয়ার মাধ্যমে কিছু অবিশুদ্ধ পদার্থ যোগ করে প্রকৌশলীরা নিয়ন্ত্রণ করতে পারলেন একটা উপাদানের ভেতরে মোবাইল ইলেকট্রন থাকবে নাকি মোবাইল হোল বা শূন্যস্থান থাকবে। এন টাইপ সেমিকন্ডাক্টরে থাকে অতিরিক্ত ইলেকট্রন আর পি টাইপে থাকে হোল বা শূন্যস্থান, যা এদের বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাকে অভাবনীয়ভাবে বাড়িয়ে দেয়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা পিএন জাংশনের দিকে তাকাই। যখন এখানে একটি বাহ্যিক ভোল্টেজকে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক হিসেবে প্রয়োগ করা হয়, তখন মাঝখানের ডিপ্লেশন স্তরটা সংকুচিত হয়ে যায়। এর ফলে ডায়োডের ভেতর দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এটা অনেকটা নদীর বাঁধ বা গেট খুলে দেওয়ার মতো, যাতে স্রোত প্রবল বেগে ছুটতে পারে। অন্যদিকে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ঘটে ঠিক উল্টো ঘটনা। তখন ডিপ্লেশন স্তরের প্রশস্ততা বেড়ে যায়, সার্কিটটা ওপেন সার্কিটে পরিণত হয় এবং বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহকে দারুণভাবে আটকে দেয়। এটা অনেকটা একমুখী দরজার মতো, যা সজোরে বন্ধ হয়ে পানির উল্টো দিকের প্রবাহকে সম্পূর্ণ আটকে দেয়। এই চমৎকার একমুখী নিয়ন্ত্রণ ব্যবস্থাই হল আধুনিক ইলেকট্রনিক্সের অন্যতম প্রধান ভিত্তি। সেমিকন্ডাক্টরের উপর এই অসাধারণ নিয়ন্ত্রণের ফলেই পথ প্রশস্ত হল দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের। 1959 থেকে 1965 সাল শুরু হল ট্রানজিস্টরের উত্থান এবং সলিড স্টেট বিপ্লব। ট্রানজিস্টর আসার পর ইলেকট্রনিক্সের পুরো চেহারাটাই পাল্টে গেল। আগের সেই ভঙ্গুর কাচের আর ভ্যাকিউম টিউবের উত্তপ্ত ফিলামেন্টের দিন শেষ। আকারে অনেক ছোট হওয়ায় ট্রানজিস্টর বিদ্যুৎ খরচ করত অনেক কম, আর এতে সেই ভয়াবহ তাপ উৎপাদনের সমস্যাও আর রইল না। যেমন ধরুন বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি এর কথা। এর কাজ করার কৌশলটা কিন্তু দারুণ। এখানে একটি অত্যন্ত পাতলা বেজের মাধ্যমে চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। বিষয়টা অনেকটা বিশাল এক পানির পাইপের ছোট একটা হাতল ঘোরানোর মতো। অল্প একটু শক্তি প্রয়োগ করেই বিশাল এক স্রোতকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তাও আবার অতিরিক্ত কোনো তাপ উৎপাদন ছাড়াই। এই অসাধারণ উদ্ভাবনগুলোই এরপর পথ তৈরি করে দিল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির আধিপত্যের। 1965 থেকে 71 সালের মধ্যে আসা এই তৃতীয় প্রজন্মের কম্পিউটার এক বিশাল পরিবর্তন বা মহান একত্রীকরণ নিয়ে আসে।
জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস এমন এক প্রযুক্তির সূচনা করলেন যেখানে আলাদা আলাদা যন্ত্রাংশকে আর তার দিয়ে জোড়া লাগাতে হলো না, বরং পুরো সার্কিটটাকে একটা মাত্র ছোট সিলিকন চিপের ওপর প্রিন্ট করে ফেলা হলো। ভাবা যায়, এটা ছিল আস্ত একটা ইলেকট্রনিক শহরকে সংকুচিত করে সিলিকনের ছোট্ট এক বিন্দুর ওপর বসিয়ে দেওয়ার মতো। অসংখ্য ট্রানজিস্টার, রেজিস্টার আর ক্যাপাসিটার একসঙ্গে যুক্ত থাকায় কম্পিউটারের আকার এবং দাম দুটোই নাটকীয়ভাবে কমে গেল। এই একত্রীকরণ বা ইন্টিগ্রেশন হার্ডওয়্যারকে এতটাই শক্তিশালী করে তুলল যে অপারেটিং সিস্টেমগুলো একই সাথে একাধিক অ্যাপ্লিকেশন চালাতে সক্ষম হল। হিসাব নিকাশের সময় মাইক্রোসেকেন্ড থেকে নেমে এলো একেবারে ন্যানো সেকেন্ডে। ঠিক এই সময়টাতেই কম্পিউটারগুলো আমাদের আজকের পরিচিত রূপ পেতে শুরু করে। পাঞ্চ কার্ডের জায়গা নিল কিবোর্ড আর মাউস, পাশাপাশি শুরু হলো কোবল ও ফোর্ট্রানের মতো হাই লেভেল প্রোগ্রামিং ভাষার ব্যবহার। প্রথম 3টি প্রজন্মের এই তুলনামূলক বিবর্তনের দিকে তাকালে সত্যিই অবাক হতে হয়। কোথায় সেই কথায় কথায় নষ্ট হয়ে যাওয়া ঘরের সমান বড় ভ্যাকিউম টিউব, আর কোথায় এই অত্যন্ত নির্ভরযোগ্য, কম্প্যাক্ট এবং কিবোর্ড চালিত ইন্টিগ্রেটেড সার্কিট? এই রূপান্তর এক কথায় অবিশ্বাস্য। আর এরপরে শুরু হলো চতুর্থ প্রজন্মের যাত্রা। মাইক্রোপ্রসেসর থেকে শুরু করে আজকের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ। সালটা 1971। প্রকৌশলীরা হাজার হাজার ইন্টিগ্রেটেড সার্কিটকে একটা মাত্র মাইক্রোপ্রসেসরের ভেতর স্থাপন করতে সক্ষম হলেন। ইন্টেল 4004 চিপ এক অসম্ভবকে সম্ভব করে দেখালো। তারা একটা কম্পিউটারের সমস্ত প্রয়োজনীয় যন্ত্রাংশকে সিলিকনের একটা অতি ক্ষুদ্র স্লাইসের উপর বসিয়ে দিল। আর এভাবেই আজকের আধুনিক মাইক্রোকম্পিউটার এবং পোর্টেবল ডিভাইসের ভিত্তি গড়ে উঠেছিল। ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের দিকে তাকালে আমরা দেখতে পাই আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ইউএলএসআই প্রযুক্তির দাপট। এই প্রযুক্তি মূলত নিউরাল নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় সেই বিপুল প্রসেসিং ক্ষমতা প্রদান করছে। আজকে আমরা যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা স্বয়ংক্রিয় অনুবাদ টুলগুলো এত সহজে ব্যবহার করছি, তার পেছনে এই প্রজন্মের চিপগুলোর অবিশ্বাস্য ক্ষমতায় কাজ করছে। 1946 সাল থেকে আজকের দিন পর্যন্ত প্রযুক্তির এই গতির দিকে একটু লক্ষ্য করুন। ভ্যাকিউম টিউব থেকে ট্রানজিস্টর, তারপর ইন্টিগ্রেটেড সার্কিট, সেখান থেকে মাইক্রোপ্রসেসর এবং অবশেষে আজকের এআই। প্রযুক্তি ক্রমাগত ছোট, দ্রুত এবং আরও অনেক বেশি সাশ্রয়ী হবার দিকে ছুটে চলেছে। ঘরের আকারের টিউব থেকে শুরু করে মাইক্রোস্কোপিক এআই চিপে নেমে আসার পর আজকের এই বিশ্লেষণ আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সম্পূর্ণ নতুন কোনো বিপ্লবের প্রয়োজন হওয়ার আগে এই পারমাণবিক স্তরে আর ঠিক কত বেশি কম্পিউটেশনাল ক্ষমতা যুক্ত করা সম্ভব? আগামীকালের হার্ডওয়্যারের ভৌত সীমা আসলে কোথায় গিয়ে ঠেকবে? এই চমৎকার প্রশ্নটি আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম আজকের মতো। আশা করি প্রযুক্তির এই অবিশ্বাস্য যাত্রা আপনাদেরও আমাদের চারপাশের জগৎ সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করবে।